চাচি সামান্য কিছু টাকার জন্য আমায় এইভাবে 60 বছরের এক বুড়োর সাথে কি করে বিয়ে দিতে রাজি হলো। চাচির কি একটুও মায়া হলো না বুবু? প্রচণ্ড কান্না মাখা মুখশ্রী নিয়ে আয়নার সামনে বধূরূপে বসে থাকা প্রিয়তা কথাটা বলে উঠল তার বড় বোন প্রেমাকে। আর প্রিয়তার কথা শুনে প্রেমাও কান্না ভেজা মুখশ্রী নিয়ে ছোট বোনকে বুকে জড়িয়ে ধরে বলল, এভাবে কাঁদিস না বোন, তোর কান্না যে আমার সহ্য হয় না। প্রেমার কথা শুনে প্রিয়তাও দুহাতে বোনের কোমর জড়িয়ে ধরে আরো উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করব না বুবু, তুই কিছু একটা কর। চাচি তো তোর জীবনটাও এভাবে নষ্ট করে দিয়েছে, এখন আমার জীবনটাও নষ্ট করে দিতে চাইছে। বোনের কথা শুনে প্রিয়তার মুখে হাত দিয়ে বলে উঠল প্রেমা, চুপ কর বোন, চাচি শুনে ফেলবে। শুনলে শুনুক বুবু, আমাদের মা বাবা নেই বলে এইভাবে আমাদের সাথে অন্যায় করতে পারে না। আকার, আমাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব তো নিজেদের নামে করে নিয়েছে, এখন আমাদের সাথেও অন্যায় করছে। চাচির এত টাকা কিসে লাগে বুবু? বোনের কথার উত্তর দিতে পারে না প্রেমা। প্রেমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল প্রিয়তা, তুই শুধু বল, আমরা আজ রাতে এখান থেকে পালিয়ে যাব বুবু। বোনের কথা শুনে হতাশ হলো প্রেমা, ভয়ে কুকড়ে উঠল সে। প্রেমা ছোটবেলা থেকেই একটু ভীতু টাইপের, তবে প্রিয়তা এমন নয়। খালি পরিস্থিতির চাপে পড়ে মাঝে মাঝে চুপ থাকে। অবশ্য চুপ থাকে বললে একটু ভুল হবে, প্রেমা কিছু বলতে দেয় না থাকে। প্রেমাকে চুপ থাকতে আবারও বলল প্রিয়তা, কি হলো বুবু, তুই কথা বলছিস না কেন? তোর মাথা ঠিক আছে বোন, কি বলছিস? কোথায় যাবে পালিয়ে? কেন ঢাকা যাব বুবু? তুই তো জানিস আমি ঢাকার এক ভার্সিটিতে চান্স পেয়েছি, চাচিকে লুকিয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমি এতদিন টিউশনি পড়িয়ে কিছু টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে আমাদের আগামী 1 মাস ভালোভাবে কেটে যাবে, তারপর আমি আবার টিউশনি পড়াবো, লাগলেই জব করব, কোনো সমস্যা হবে না বুবু, চল না যাই। চুপ কর বোন, তুই যতটা সহজ ভাবছিস বিষয়টা ততটাও সোজা নয়। জীবনে কোনো কিছুই সহজ হয় না বুবু। প্রতি উত্তরে প্রেমা কিছু বলতে পারল না, চুপ হয়ে গেল। আবার প্রেমাকে আবার চুপ হতে দেখে নিরাশ কণ্ঠে বলল প্রিয়তা, তুই আবার চুপ হয়ে গেলি বুবু। এমন সময় দরজা খোলার খটখট আওয়াজ আসলো। দরজার আওয়াজ আসতে প্রেমা নিজের চোখ মুখ মুছে বোনের মাথার ঘোমটাটা ঠিক করতে করতে বলে উঠল, চুপ কর বোন, আর কথা না, কেউ আসছে মনে হয়। বোনের কথা শুনে ভয়ঙ্কর ভাবে আহত হলো প্রিয়তা। নিশ্চুপে চোখ বেয়ে অশ্রু গড়ালো তার। এরই মাঝে দরজা খুলে ভিতরে ঢুকলো চাচি। কর্কশ কণ্ঠে বলল, এই যে নবাবের বেটিরা আপনাদের হলো, বাহিরে তো বরযাত্রীরা এসে পড়েছে। চাচির কথা শুনে গা পিত্তি যেন জ্বলে উঠল প্রিয়তার। লজ্জাও কি করছে না এভাবে বলতে। প্রিয়তা আকারচির মুখের ওপর কিছু বলতে যাবে তার আগেই প্রিয়তার হাত চেপে ধরল প্রেমা। চোখের ইশারায় বুঝালো চুপ থাকতে। প্রেমা আর প্রিয়তার চোখের ইশারাটা যেন দেখল চাচি। সঙ্গে সঙ্গে তেলেবেগুনে জ্বলে উঠে কর্কশ কণ্ঠে বলল, কি নিয়ে চোখাচোখি করছিস দুজন? শুনে রাখো, আজ এই মুহূর্তেই প্রিয়তার বিয়ে হবে, যদি উল্টো পাল্টা কিছু করিস তাহলে তো বুঝতেই পারছিস গায়ের চামড়া আর আস্ত থাকবে না। এবার প্রেমা মুখ খুলল, নিজেকে স্বাভাবিক রেখে ধীরস্বরে বলল, তুমি চিন্তা করো না চাচি, আমরা কিছুই করব না, তুমি যা চাইবে তাই হবে। চাচি যেন খুশি হলো প্রেমার কথা শুনে, পরক্ষণে প্রিয়তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো হলেই ভালো তোরই। অঙ্গি বোনকেও বুঝিয়ে বলিস, বিয়েটা হলে ওরও ভালোই হবে। মানছি জামাইয়ের বয়সটা একটু বেশি, এর আগেও 3টে বিয়ে করেছে, কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমার কোনো অভাব নেই। তোর বোন ভালোই থাকবে, জমিদার বাড়ির বউ হবে কিনা। বলেই হেসে উঠল চাচি। এবার আর প্রিয়তা চুপ থাকতে পারল না, মুখ ফুসকে বলেই উঠল, এতই যখন ওই বুড়া লোকটাকে তোমার পছন্দ হয়েছে, তাহলে তুমি নিজে কেন বিয়ে করছো না? সঙ্গে সঙ্গে প্রিয়তার গালে থাপ্পড় বসিয়ে দিল চাচি। ধমকের স্বরে বলে উঠলেন, মুখ সামলাও প্রিয়তা। চাচির কাজে ছল ছল দৃষ্টিতে চাচির দিকে তাকিয়ে বলল প্রিয়তা, খুন মারো মারো, মারতে মারতে মেরে ফেলো আমায়, তারপরও এই বিয়ে আমি করব না। প্রিয়তার তা শুনে চাচি আর একটা থাপ্পড় দিতে যাবে, এরই মাঝে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো প্রেমা। তারপর চাচির সামনে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, ওকে এভাবে মেরো না চাচি। প্রেমার কথা শুনে থেমে গেলেন চাচি, জোরালো গলায় বলে উঠলেন আবার, বোনকে সামলা প্রেমা, আজ যদি কোনো নাটক হয় তাহলে কিন্তু তোদের একদিন কি আমার একদিন। লাখ লাখ টাকা জুড়ে আছে এই বিয়ের সাথে, এত সহজে হাতছাড়া করব নাকি? আর বিয়ে যদি ভেঙে যায় তাহলে তোদের তোকেও আর জীবিত রাখবো না আমি। তাই সময় থাকতে বোনকে সাবধান কর, বুঝলি। বলতে বলতে রাগে হন হন করে চলে গেল চাচি। আর প্রিয়তার রাগে দুঃখে কেঁদে চলল নীরবে। তবে মনে মনে ভেবে নিয়েছে, মরে গেলেও এই বিয়ে কিছুতেই করবে না সে। প্রিয়তাকে কাঁদতে দেখে ওর হাত ধরতে নিল প্রেমা। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরিয়ে দিয়ে বলল প্রিয়তা, তুই আমায় ধরবি না বুবু, তোর জন্যই আজ এমনটা হয়েছে। তুই যদি সেই শুরু থেকেই চাচির কথায় না উঠতিন আকার বসতি, তাহলে এমনটা হতো না। আমাদের নিজেদের বাবার বাড়িটাও এভাবে চাচি বিক্রি করতে পারতো না। আমাদের সব থেকেও আজ কিছু নেই। বলতে বলতে ঠুকরে কেঁদে উঠল প্রিয়তা। বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। এমন সময় একার ঘরে ঢুকলো প্রিয়তার চাচা। খানিকটা হতভম্ব গলায় বললেন উনি, প্রিয়তা মা। সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকালো প্রিয়তা। সামনে তার হতভাগা চাচাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরল ওনাকে। বলল,
ছোট আব্বু তুমি এসেছো? উত্তরে প্রিয়তার চাচাও বলে উঠল, হ্যাঁ মা এসেছি, নিজেকে খুব অসহায় লাগে জানিস, তোদের এই অবস্থার জন্য নিজেকে বড্ড অপরাধী মনে হয়। বলেই কেঁদে উঠল প্রিয়তার চাচা। চাচাকে কাঁদতে দেখে হতাশ হলো প্রিয়তা, নীরব কণ্ঠে বলল, তুমি কেঁদো না ছোট আব্বু। প্রতি উত্তরে চাচা কিছু বলবে এরই মাঝে ডাক পড়ল ওনার। মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তারা দিচ্ছেন খুব। নিচের ডাকাডাকি শুনে ছলছল চোখে প্রিয়তার দিকে তাকিয়ে বলল চাচা, চল মা নিচে যাই। চাচার কথা শুনে ছলছল দৃষ্টিতে একবার চাচা আর একবার বোনের দিকে তাকালো প্রিয়তা। দুজনেই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা কিছু একটা ভাবলো, তারপর নিশ্চুপ স্বরে বলল, আমি যাব, তোমরা যাও, আমি আসছি। উত্তরে প্রেমা বলল, তুই আসছিস মানে? বিরক্ত হলো প্রিয়তা, স্তব্ধ হয়ে ভারী কণ্ঠে বলল, বললাম তো আসছি আমি। প্রিয়তার কথা শুনে চাচা প্রেমাকেও আর জোর করলো না প্রিয়তাকে। ততক্ষণ আকার বেরিয়ে গেল রুম থেকে। ওরা বের হতেই রুম আটকে দিল প্রিয়তা। মাথায় তার কিছু একটা চলছে। রাতের আকাশে অন্ধকার তখন। খুলনা ছেড়ে ঢাকা যাওয়ার বাসে বসে আছে অপূর্ব। পুরো নাম তাহসান আহমেদ অপূর্ব। ছোট করে সবাই অপূর্ব বলেই ডাকে তাকে। হাতের বাম দিকের বাসের একদম শেষ প্রান্তের আগের 2 সারি ছেড়ে 3 নাম্বার সারির 2 সিটওয়ালা সিটের জানালার ধারে বসে আছে সে। চোখের মুখে প্রখর বিরক্তিটার সাথে ক্লান্তির ছাপ। পাল জুড়ে থাকা অবাধ্য চুলগুলোতে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। এমন সময় বিকট শব্দে অপূর্বের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে আবারও বিরক্তকর সেই নাম্বার দেখে আরও বিরক্ত হলো অপূর্ব। তবে ফোন ছাড়ল না, কারণ সে জানে এই ফোন না তোলা পর্যন্ত ফোন আসতেই থাকবে। তাই বিরক্ত নিয়েই ফোন তুলল অপূর্ব। তবে অপূর্ব কিছু বলার আগেই অপর প্রান্তের ব্যক্তিটি বলে উঠল, কেমন আছেন অপূর্ব সাহেব? জবাব দিল না অপূর্ব। যা দেখে অপর প্রান্তের ব্যক্তিটি বেশি না বলে উঠল আবার, আপনার মনে হয় না আপনার এই চুপ থাকাটা ঠিক কতটা বিরক্ত করে আমায়? এবার মুখ খুলল অপূর্ব। গম্ভীর কণ্ঠে বলল, কথা না প্যাঁচিয়ে কিসের জন্য ফোন করেছেন সেটা বলুন। আপনি কি জানেন না আমি কি কারণে ফোন দিয়েছি? আমার আপনাকে চাই অপূর্ব। আপনাকে এর আগেও অনেকবার বলেছি অপূর্ব ন্যায়ের পথে কাজ করে কোনো বেআইনি কাজ নয়। আর যে কাজ করলে সাধারণ মানুষের ক্ষতি হবে সে কাজ যত অপূর্ব মরে গেলেও করবে না। এর আগেও অনেকবার বলেছি, আরও একবার বলছি, মুখার্জি মশাই আমাকে পাবার আশা ছেড়ে দিন। আর পারলে নিজেকে বদলান, না হলে এই অপূর্ব যে ঠিক কি করতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা নেই। তাই এখনো বলছি, সময় থাকতে নিজেকে বদলান। ভালো থাকবেন। আর নেক্সট টাইম এই এক বিষয় নিয়ে বকবক করার জন্য ফোন দিবেন না আমায়। বলেই অপর প্রান্তের লোকটিকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল অপূর্ব। ফোন বন্ধ করে দিল নিমিষেই। রাগ হচ্ছে তার, চরম রাগ। এই লোকটাকে এক কথা বারবার বোঝাতে বোঝাতে মুখ তিতা হয়ে গেছে অপূর্বের, তারপরও কেন শুনতে চায় না বুঝতে পারে না অপূর্ব। অপূর্ব জানে এই লোক আবার তাকে ফোন করবে, তাই তো ফোন বন্ধ করে দেয়া। বাসের সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুঝিয়ে নিল অপূর্ব। চোখের মুখে চরম বিরক্তির আর রাগের ছাপ তার। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল অপূর্ব। রাগ কমানোর প্রচেষ্টা। জরুরি কিছু কাজের জন্য খুলনা এসেছিল দীর্ঘ উকার ও নিজের গাড়ি নিয়ে এসেছিল সে, কিন্তু মাঝপথে এক কাণ্ড ঘটায় বাসে চড়ে বাড়ি ফিরতে হচ্ছে তাকে। তার ওপর উটকো লোকের ঝামেলা। রাতের আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে কিছুক্ষণের মাঝে। অপূর্বের কানে মেঘের শব্দ আসছে ঠিকই, তবে আপাতত সে চোখ খুলতে চাইছে না, তাই চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। এমন সময় হতভম্ব হয়ে গাড়ির ভিতর উঠল কালো বোরকা পরিহিত একটা মেয়ে। পুরো বাসে চোখ বুলিয়ে হঠাৎই চোখ গেল তার শেষের দিকের 3 নাম। হসন্ত বারসারির একটা ছেলের পাশের খালি সিটটার দিকে। এখনই বাস ছাড়বে, কন্ডাক্টর সবাইকে যার যার সিটে বসার জন্য তারা দিচ্ছে খুব। প্রিয়তাও বেশি কিছু না ভেবে চটজলদি গিয়ে বসে পড়ল অপূর্বের পাশের সিটটায়। ভয়ে বুক ধড়ফড় করছে তার। আচমকাই পাশে কারো উপস্থিতি টের পেতেই চোখ খুলে পাশ ফিরে তাকালো অপূর্ব। তার পাশেই কালো বোরকা পরিহিত একটা মেয়েকে দেখল সে। বাসের আশেপাশের সিটগুলোতে চোখ বুলালো অপূর্ব, সব ভর্তি হয়ে গেছে। অতঃপর আর বেশি ভাবল না অপূর্ব, জানালার দিকে আর একটু ঘেঁষে বসল সে। বাস চলতে শুরু করলো তার আপন গতিতে। বাস যত এগোচ্ছে প্রিয়তার বুকের ভিতর ততই থমকাচ্ছে। এই প্রথম বাড়ির কাউকে কিছু না বলে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলছে প্রিয়তা। সে জানে না সামনের দিনগুলো তার কেমন কাটবে, কিন্তু তারপরও চাচির টাকার লোভের কাছে হার মানবে না সে। ভেবেছিল বোনটাকেও সঙ্গে নিয়ে যাবে, কিন্তু তার অবুঝ বোন রাজি হলো না, তাই শেষমেশ তাকে একা এই বাড়ি ছেড়ে পালানোর মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হলো। প্রিয়তা মিন মিন কণ্ঠে বলে উঠল, পারলে আমায় ক্ষমা করিস বুবু। বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে প্রিয়তার। বোনকে ছেড়ে চলে যেতে সত্যি কষ্ট হচ্ছে তার। ভিতর থেকেও একার কান্না পাচ্ছে খুব। কিন্তু প্রিয়তা এখন কাঁদবে না, কোনোভাবেই কাঁদবে না। যতই হোক এই বাস ভর্তি অপরিচিত মানুষদের ভিড়ে কিছুতেই নিজের অসহায়ত্ব প্রকাশ করতে রাজি নয় সে। প্রিয়তা এক পলক তার পাশের সিটে বসে থাকা ছেলেটার দিকে তাকালো। চোখ মুখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে ছেলেটি। আচমকা কি হলো, ছেলেটা চোখ খুলে তাকালো তার দিকে। সঙ্গে সঙ্গে প্রিয়তা ঘাবড়ে গিয়ে চোখ সরিয়ে ফেলল দ্রুত। যদিও কালো বরকা
গভীরে তার চোখ ব্যতীত আর কিছুই দেখতে পাচ্ছে না ছেলেটি। তারপরও খানিকটা আনইজি ফিল হলো প্রিয়তার। এরই মাঝে ঝিরিঝিরি শব্দে বৃষ্টি শুরু হয়ে গেল ধরণী জুড়ে। প্রিয়তা অপূর্ব দুজনেই একবার চোখ বুলালো বাহিরের পরিবেশটার দিকে। অপূর্ব তৎক্ষণাৎ বাসের জানালা বন্ধ করে একমনে বসে রইল চুপচাপ। আর প্রিয়তা সেও বেশি ভাবল না, নিজের মতো করে এক রাস অস্থিরতা নিয়ে বসে রইল একভাবে। এতক্ষণে নিশ্চয় সবাই জেনে গেছে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। উদ্ধৃতি চিহ্ন। রাত 1টার কাটায় ছুঁই ছুঁই বাস তখনও চলছিল আপন গতিতে। বৃষ্টি পড়া থেমে গেছে অনেক আগেই। তবে থমথমে চারপাশ। প্রিয়তার চোখে ঘুম নেই, টেনশনে মাথা চিন চিন করছে, তার সাথে অজানা ভয়ও বেয়ে আসছে বারে। এরই মাঝে আচমকাই মাঝ রাস্তায় বাস থেমে গেল। অবশ্য থেমেছে বললে ভুল হবে, কিছু সন্ত্রাসী টাইপের লোক থামিয়ে দিয়েছে বাস থামতে ভয় আরো যেন কুকড়ে উঠল প্রিয়তা। এরই মাঝে বাসের দরজা খুললে ভিতরে কল 3জন লোক, হাতে ছুরি জাতীয় কিছু একটা। লোকগুলোকে সমস্ত যাত্রীকে উদ্দেশ্য করে বলল, কেউ নিজেদের সিট ছেড়ে উঠবেন না, আমরা একটা মেয়েকে খোঁজার জন্য বাসে উঠেছি, মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, তাকে নিয়ে চলে যাব। আমরা কোনো ঝামেলা করতে আসিনি বলেই সঙ্গে থাকা ছেলে দুটোকে উদ্দেশ্য করে বলল লোকটি। করিম, শিহাব, দেখ মেয়েটা বাসে আছে কিনা। আচ্ছা বসো বলেই পুরো বাসের লোকদের চোখ বুলিয়ে খুঁজতে লাগলো মেয়েটিকে। এদিকে প্রিয়তার হাত পা কাঁপছে, সে বুঝতে পেরেছে এরা তাকেই খুঁজতে এসেছে। সামনের ছেলেগুলো আশেপাশের সিটগুলোতে খুঁজতে খুঁজতে যত তার দিকে এগিয়ে আসছে ততই আরো ঘাবড়ে যাচ্ছে প্রিয়তা। আচমকাই কি হলো প্রিয়তার? তার পাশে বসা ছেলেটার হাতটা শক্ত করে চেপে ধরল সে। সাথে বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলো প্রিয়তা। সাথে ভাবতে লাগলো, তবে কি শেষ মুহূর্তে এসেও চাচির হাত থেকে রক্ষা পেল না প্রিয়তা? আচমকাই হাতে কারো শীতল স্পর্শ পেতেই চমকে উঠল অপূর্ব। পাশ ফিরে তাকালো তৎক্ষণাৎ। মাত্রই চোখ দুটোকে বুজিয়ে ঘুম নামক সন্ধিপথে মগ্ন হতে নিয়েছিল সে। এরই মাঝে বাস থামার সাথে পাশের মেয়েটির এমন অদ্ভুত আচরণ সবকিছুই তো আকার ঘুম নামক আরামদায়ক মুহূর্তটাতে প্রচুর ব্যাঘাত ঘটিয়েছে। অপূর্ব দৃষ্টি রাখল বরকা পরিহিত মেয়েটির দিকে। যদিও কালো বরকার আড়ালে চোখ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটার চোখ দুটো অসম্ভবভাবে কাঁপছে। আকার তপাও স্বাভাবিক রাখতে পারছে না। অপূর্ব মেয়েটার চোখের থেকে দৃষ্টি সরিয়ে ফেলল, কেন যেন মেয়েটার ওই কাপা কাপা চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না সে। নিজের হাতে এখন খানিকটা ব্যথা অনুভব করছে অপূর। হসন্ত বউ, মেয়েটা খুব শক্তপোক্তভাবে চেপে ধরেছে হাত। অপূর্ব বুঝতে পেরেছে মেয়েটা ভয় পাচ্ছে, ভীষণভাবে ভয় পাচ্ছে। অপূর্ব বেশি ভাবল না, খানিকটা ভরাট কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আপনার? এত ভয় পাচ্ছেন কেন? অতা অপূর্বের দিকে তাকালো না। খানিকটা হতভম্ব কণ্ঠ নিয়ে অপূর্বকে বলতে লাগলো, প্লিজ আমায় একটু হেল্প করুন না, আমি লোকগুলোকে আমায় নিতেই এসেছে। এবার অপূর্ব চমকালো, ভীষণভাবে চমকালো, তার মানে এই মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছে। কি সাংঘাতিক! অপূর্ব চমকানো গলাতেই বলে উঠল আবার, তার মানে আপনি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছেন? প্রিয়তা এবারও অপূর্বের দিকে না তাকিয়ে কাপা কাপা গলায় বলে উঠল, আমায় জোর জবরদস্তি করে 60 বছরের বুড়োর সাথে বিয়ে দিতে চাচ্ছে, পালিয়ে আসবো না তো কি করব বলুন? এবার যেন আরো চরম অবাক হলো অপূর্ব। কি বলছে এই মেয়ে? অপূর্ব সন্দিহান দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি? আমার কথা বিশ্বাস করুন প্লিজ। ওদের সাথে আমাকে যেতে দিয়েন না প্লিজ, যেকোনো ভাবে ওদের আমার মুখ দেখা থেকে আটকান। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ আমায় একটু হেল্প করুন, আমি বড্ড বিপদে পড়ে এইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। প্রতি উত্তরে অপূর্ব কিছু বলল না। মেয়েটা কাঁপছে, ভয়ঙ্করভাবে কাঁপছে। চোখ দুটোতে বিষণ্ণতায় ঘিরে ধরেছে খুব। অপূর্বের কেন যেন বিশ্বাস করতে মন চাইল মেয়েটার কথা। তার মনে হচ্ছে এই মেয়ে মিথ্যে বলছে না। এদিকে শিহাব নামের ছেলেটি একে একে সব যাত্রীদের দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলো অপূর্বদের দিকে। ছেলেটা যতই অপূর্বদের দিকে এগোচ্ছে প্রিয়তা ততই শক্ত করে চেপে ধরছে অপূর্বের হাত। শিহা ববরকা পরিচিত মেয়েটার দিকে তাকিয়ে বলে উঠল, আপনার মুখ দেখান। সঙ্গে সঙ্গে আটকে উঠল প্রিয়তা। এখন কি করবে সে? তাকে দেখলেই তো চিনে যাবে এরা। শিহাব নামের এই ছেলেটিকে চেনে প্রিয়তা। তার চাচির সাথে রায় সই কথা বলতে দেখেছে সে। প্রিয়তার ভাবনার মাঝে আবারও বলে উঠল শিহাব, কি হলো, কথা শুনেন না কেন? মুখ দেখান আপনার। শিহাবের কথা শুনেই পিছনের লোকটিও বলে উঠল, কি হলো শিহাব, তুই এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? উত্তরে শিহাব বলল, বসো, এই মায়াটা মুখ দেখাতে চায় না। মুখ দেখাতে চায় না মানে? বসো, বোরকা পরে আছে, মুখ ঢাকাতো। কথা না শুনলে টান মেরে বোরকা খুলে ফেল, তারপর ও মুখ না দেখে ছাড়বি না শিহাব। শিহাব শুনল বসের কথা, আবারও বলল মেয়েটিকে, শুনছেন বসো, কি কইল, ভালোভাবে মুখ দেখান নয়তো। প্রিয়তা এবারও শুনল না, একদম চেকে বসে আছে সে, কিছুতেই তার মুখ দেখাবে না। প্রিয়তার কাণ্ডে শিহাব এবার বিরক্ত হয়ে বলল, তার বসকে বলল, বসো, মেয়েটা মুখ দেখতে দেয় না। না দিলে জোর কর, বলদটা এতক্ষণ সময় লাগে একটা মেয়ের মুখ দেখতে। শিহাব বেশি না ভেবে খানিকটা রাগ নিয়ে বলল, আমনের জন্য বসো, আমায় বলদ কইল, আপনার মুখ দেখান মায়া। বুঝছি আপনি ভালো কথায় শুনবেন না,
আমাদের জড়ি করা লাগবে বুঝছি আমি। বলেই নিজের হাতটা এগিয়ে দিতে লাগলো শিহাব প্রিয়তার মুখের দিকে। উদ্দেশ্য টান মেরে মুখের নিকাব খুলে ফেলা। প্রিয়তা থমকে গেছে এখন পুরোপুরি। হাত পা কাঁপা কাঁপা আরো বেড়ে গেছে তার, বারবার মিনতির স্বরে পাশের ছেলেটির কাছে হেল্প চাইছে সে। সাথে মনে মনে আল্লাহকে ডাকছে খুব করে, কোনোভাবেই যেন এরা তার নিকাব না খুলতে পারে। প্রিয়তা খিচে চোখ বন্ধ করে নিল তার। আর হয়তো শেষ রক্ষা হলো না। এতদূর এসেও যেন চাচির হাত থেকে রক্ষা পেল না সে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরও মুখে কারো হাতের স্পর্শ অনুভব না পেতে আস্তে আস্তে চোখ খুলে তাকালো প্রিয়তা। নারী সামনেই শিহাবের হাত শক্ত করে চেপে ধরেছে অপূর্ব। অপূর্বকে দেখে বোঝা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে শিহাবের হাতটা ধরেছে সে। কিন্তু শিহাব বুঝতে পারছে তার হাতের হাড্ডি গাড্ডি ভেঙে বুড়ো বুড়ো হচ্ছে ভিতর থেকে। এবার অপূর্ব মুখ খুলল ভয়ঙ্কর ভাবে, রাগ হচ্ছে তার। এইভাবে বাস ভর্তি লোকের সামনে একটা মেয়ের নিকাব খুলে নেওয়া কতটা অরুচিকর ভেবেই রাগ হচ্ছে তার। অপূর্ব গম্ভীর কণ্ঠে বলল, সাহস কি করে হয় অপূর্বের বউয়ের নিকাবের দিকে হাত দেওয়ার? সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে এলো প্রিয়তার। কি বলছে কি ছেলেটা অপূর্বের বউ মানে? শিহাব তার হাতের ব্যথায় মুখ থেকে কোনো কথা বের করতে পারছে না। তারপরও বহুত কষ্টের পিছন ঘুরে বলল, বসো মোর হাত শেষ, খয়ালে এদিকে আহেন। সঙ্গে সঙ্গে পিছন থেকে লোকটা এগিয়ে আসলো প্রিয়তাদের দিকে। হতভম্ব গলায় বলল, কি হয়েছে হারামজাদা? একটা মেয়ের মুখ দেখতে এতক্ষণ সময় লাগে? শিহাবের হাত ছেড়ে দিল অপুর। হসন্ত বউ নিজের হাতটা ছাড়া পেতেই হাতটা শক্ত করে ধরে বলল শিহাব, বসো। পোলাডা মোর হাতটা ভাঙা দিচ্ছে। কি পোলাডার এত বড় সাহস? মতলবের পোলাগো দিকে হাত বাড়ায়, কই দেখি শট দেখি ছেড়াডারে দেখতে দে। শিহাবের চেয়ে মতলব অনেকটা খাটো, যার দরুন অপূর্বের ফেসটা ঠিকভাবে দেখতে পারছে না সে। শিহাবকে ছাড়িয়ে যেই না অপূর্বের ফেসটা দেখল মতলব, সঙ্গে সঙ্গে ভয় কুকড়ে উঠে বলল, ভাই আপনি এখানে? অপূর্ব এবার তাকালো সামনের ও কার কোটির দিকে। একে চেনে বলে মনে পড়ছে না তার। অপূর্বের ভাবনার মাঝেই হতভম্ব হয়ে বলে উঠল মতলব, ভাই আপনি এইভাবে বাসে করে? অপূর্ব খানিকটা অবাকের স্বরে তার ভ্রু জোড়া কুচকে কপাল চুলকে বলল, আমায় চিনেন আপনি? উত্তরে প্রফুল্লতার স্বরে বলল মতলব, আপনায় চিনব না ভাই, আপনার মতো এত বড়রা। বলতে গিয়েও অপূর্বের চোখের দিকে তাকিয়ে থেমে গেল মতলব। আশেপাশের সবার দিকেও তাকালো সে। সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। পরক্ষণে এই প্রসঙ্গ পাল্টে বলল মতলব, এই মেয়ে আপনার সাথে ভাই? উত্তরে অপূর্ব বেশি না ভেবে বলল, তাহলে তো আমরা যাকে খুঁজছি সে হওয়ার কোনোই চান্সই নেই। আপনি বহেন ভাই, আমরা যাচ্ছি। বল। একার এই সকল যাত্রীদের উদ্দেশ্য করে ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ বাস থেকে নেমে পড়ল মতলব। ওরা নামার কিছুক্ষণের মাঝেই বাস চলতে শুরু করলো আবার। এদিকে বাস যেতেই শিহাব হা হয়ে বলে উঠল, বসো। আমনে কিছু বললেন না কেন? কি কমু? পোলাদায় আমায় হাত ভেঙে দিল। শিহাবের কথা শুনে ওর গালে হালকা চাপড়ে বলল মতলব, তোর ভাগ্য ভালো উনি শুধু তোর হাতটা ধরেছে, না হলে তুই তো গেছিলি আজ। কিন্তু মেয়েটা ছিল কে? এবার করিম বলল। বলল তো বউ। প্রতি উত্তরে করিমের দিকে চোখ বড় বড় করে বলল। বউ বলল না, বোন বলল গাদা উনি তো বিয়ে করেনি। কিন্তু উনি তো বই কইল। বসো শিহাব, তবু কান দুটো বাসায় গিয়ে পরিষ্কার করণ লাগবে। বুঝচ্ছি আমি, চল এখন ওই মায়াডারে খোঁজা লাগবে, নয়তো মায়ার চাচি রেগে বোম ফাটাইবে। বলেই সামনে এগিয়ে চলল মতলব। আর শিহাব করিম হাবলাকান্তের মতো চলল মতলবের পিছু পিছু। মাঝে মাঝে এরা সত্যি বুঝে না তাদের। বসো এই শুদ্ধ তো এই অশুদ্ধ ভাষায় কথা বলেন কেন? আর কে ছিল ওই ছেলেটা যে তাদের বসো এভাবে ভাই বলে সম্বোধন করছিল ছেলেটাকে? চলন্ত বাসের ভিড়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে প্রিয়তা তার পাশের অপূর্ব নামের ছেলে টির দিকে। এর দুটো কারণ, এক তাকে বউ বলে আখ্যায়িত করা, আর দুইকে এই ছেলে যার কারণে চাচির পাঠানো ছেলেগুলো ওনাকে এত সম্মান জানিয়ে বেরিয়ে গেল বাস থেকে। প্রিয়তা যখন এসব ভাবনায় মগ্ন ছিল তখনই হুট করে অপূর্ব হ্রস্বই কার অতার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকুক এটা আমার পছন্দ নয় মিস। আর কিছুক্ষণ আগে যা বলেছি তা আপনাকে ওদের থেকে রক্ষা করার জন্য, তাই সিরিয়াস ভেবে নিয়ে নিশ্চয়ই বোকার মতো তাকিয়ে থাকবেন না। প্রিয়তা থমকালো, অপূর্বের থেকে চোখ সরিয়ে ফেলল তৎক্ষণাৎ। সে কি বলেছে তাকে বউ বলার বিষয়টা সে সিরিয়াসভাবে নিয়েছে মোটেও নেয়নি। হ্যাঁ একটু চমকে ছিল, কিন্তু পরমুহূর্তে জেকে সামলে নিয়েছে তো। ভেবেছিল একটা ধন্যবাদ জানাবে ছেলেটিকে, কিন্তু ছেলেটির গম্ভীর ভাবের কারণে মুখ ফুটে কিছু বলতে পারছে না প্রিয়তা। প্রিয়তা কিছু বলল না, নিশ্চুপে বসে রইল সে। তবে তার পাশের ছেলেটি আসলে কে জানার জন্য খুব কৌতূহল জেগেছে মনে, কিন্তু সাহস করে বলতে পারছে না কিছুই। প্রিয়তা আর একবার তাকালো ছেলেটির মুখের দিকে। ছেলেটা আবারও বাসের সিটের সাথে তার সমস্ত শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আচ্ছা ছেলেটির কি মাথা যন্ত্রণা করছে, নাকি খুব ঘুম পেয়েছে, নাকি ক্লান্ত? প্রিয়তা কথাগুলো মনে মনে আওড়ে অপূর্বের মুখের দিকে দৃষ্টি রাখল। গোলফেস, ফর্সা মুখ, চোখের ডান পাশে ছোট্ট একটা দাগ আছে, যেটা খুব গভীরভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে ছেলেটাকে। হালকা লাল ঠোঁট, শীতল ভেজা চোখ, মাথা ভর্তি ঘন কালো চুল, যা মাথার সাথে সাথে লেপ্টে আছে কপাল জুড়ে।
রাতের শীতল ভেজা বাতাসের ছোঁয়ায় খানিকটা নড়ছে সেগুলো। পরনে নেভি ব্লু কালার শার্ট, সাথে কালো টি শার্ট, কালো জিন্স শার্টের হাতা কনুই পর্যন্ত বোল্ট করা, শার্টের বোতাম খোলা সব। ছেলেটার মুখে এক অন্যরকম মায়া ফিল করছে প্রিয়তা। ছেলেটাকে ভয়ঙ্কর সুন্দর বলে আখ্যায়িত করতে মঞ্চ আঁকার ইচ্ছে তার। সাথে নিঃসন্দেহে বলা যায় ছেলেটা প্রবল ভালো মনের মানুষ, নয়তো অচেনা এই মেয়েকে সাহায্য করতো না এভাবে। প্রিয়তা যখন অপূর্বকে দেখতে ব্যস্ত তখন চোখ বন্ধ করে ভরাট কণ্ঠে বলে, অপূর্ব, আমি কিন্তু একবার বলেছি আমার দিকে কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকুক, এটা আমার পছন্দ নয় মিস। সঙ্গে সঙ্গে খাবড়ে গেল প্রিয়তা, চমকে উঠল ভীষণভাবে। ছেলেটা তো চোখ বন্ধ করেছিল, তাহলে বুঝলো কি করে সে তাকে দেখছে? ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! ছেলেটা নিশ্চয়ই তাকে খুব বাজে ভাবল।